আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি সরওয়ার হোসেন আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রোনাউন রেফারেন্সিংয়ের তৃতীয় পার্ট নিয়ে। আমাদের বিগত প্রথম এবং দ্বিতীয় ক্লাস দুটোতে আমরা প্রোনাউন রেফারেন্সিংয়ের প্রাথমিক এবং ভিতরগত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, তো যেটার মাধ্যমে তোমরা অনেকটাই প্রোনাউন রেফারেন্স সম্পর্কে আইডিয়া পেয়েছো। তো আজকে বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট কিছু প্রোনাউন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যেগুলো যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং নোট করে রাখো তাহলে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স করার সময় তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো প্রথমেই বন্ধুরা আমরা দেখি যে বাট শব্দটিকে আমরা সাধারণত কনজাংশন হিসাবে চিনে থাকি। তো মাঝে মধ্যে এই বাট শব্দটি কিন্তু প্রোনাউন হিসাবেও ইউজড হয়, যেমন there is no mother but loves her child। তো এখানে বাট শব্দটি যদি আমরা হু ডাজ নট এই কথাটা দ্বারা রূপান্তর করি, পরিবর্তন করি, তাহলে কিন্তু লেখা যায়। কিন্তু আমরা কি করি, হু ডাজ নট লাভ না লিখে আমরা কি লিখি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সুতরাং এই বাট কিন্তু একটি প্রোনাউন। তো বাক্যের মধ্যে যদি এরকম থাকে, there is no mother who loves her child, তাহলে এটা কিন্তু হবে না। তো সেখানে আমাদের লিখে দিতে হবে but loves her child। তো এভাবে নিখুঁতভাবে আমাদের খেয়াল করতে হবে যে বাট কিন্তু এখানে প্রোনাউনের কাজ করেছে। সুতরাং বাট একটি আনক্লিয়ার প্রোনাউনকে ক্লিয়ার করে দিয়েছে। এরপরে দেখি বন্ধুরা, দ্য সেম প্লাস নাউন প্লাস অ্যাজ। অ্যাজকে আমরা কনজাংশন হিসাবে জানি, তো অ্যাজও কিন্তু প্রোনাউন হিসাবেও ব্যবহৃত হয়। যেমন দেখুন, সেই গঠনটা হবে দ্য সেম ডট ডট অ্যাজ, অর্থাৎ দ্য সেম প্লাস যে কোনো প্রকারের একটি নাউন, এর পরে থাকবে অ্যাজ। তার মানে যেমন দেখুন, আই ওয়ান্ট দ্য সেম বয় who will be honest। এই বাক্যটিতে এখানে লেখা হয়েছে আই ওয়ান্ট দ্য সেম বয় হু উইল বি অনেস্ট। তো এখানে বন্ধুরা দ্য সেম বয় হু লিখলে এটা ভুল হবে। এখানে আমাদের লিখতে হবে আই ওয়ান্ট দ্য সেম বয় as will be honest। তো দ্য সেম ডট ডট এস, তেমনিভাবে সাস ডট ডট এস, I want such a boy
as will be honest. তো such ডট ডট as এবং the same ডট ডট as, তো এখানে এই as এবং এই as উভয় as কিন্তু প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে বন্ধুরা সুন্দর একটি মজার ব্যবহার, আমরা সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত নাউন প্রোনাউনের সাবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে অ্যান্ডের উভয় পাশের নাউন এবং প্রোনাউনটি কী অবস্থায় রয়েছে। যেমন দেখুন, দা প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস দা প্লাস নাউন। অ্যান্ডের উভয় পাশে যদি দুটো নাউন থাকে আর সেই নাউন দুটোর পিছনে যদি দা থাকে, অ্যান্ডের আগের নাউনটির পিছনেও যদি দা থাকে এবং পরের নাউনটির পিছনেও যদি দা থাকে, তাহলে অবশ্যই দুইজন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন দেখুন, the principal and the chairman have taken his seat. তো এই বাক্যটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই অ্যান্ডের শুরুতে রয়েছে দ্য প্রিন্সিপাল এবং এর পরে রয়েছে দ্য চেয়ারম্যান। তো অ্যান্ড দ্বারা যেহেতু যুক্ত হয়েছে এবং উভয় পাশের নাউনের পিছনে যেহেতু দা রয়েছে, অবশ্যই প্রিন্সিপাল একজন ব্যক্তি এবং চেয়ারম্যান অন্য আরেকজন ব্যক্তি। সুতরাং তারা দুইজনে মিলে অবশ্যই তাদের প্রোনাউনটা প্লুরাল নেবে। সুতরাং হিজ সিট এখানে এটা ভুল হবে। তো এখানে আমাদের কি লিখতে হবে? এখানে লিখতে হবে দেয়ার সিট। সুতরাং মনে রাখতে হবে অ্যান্ড দ্বারা যুক্ত নাউন দুটির পিছনে যদি দা থাকে তাহলে তারা বহুবচন হয়ে যায় এবং তাদের প্রোনাউনটাও বহুবচন হবে। তো এরপরে বন্ধুরা যদি এরকম হয়, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউনের প্রথমটার পিছনে যদি দা থাকে এবং দ্বিতীয়টার পিছনে যদি দা না থাকে, তাহলে বুঝতে হবে দুই ব্যক্তি মূলত একই লোক। এই যে প্রিন্সিপালও যিনি, চেয়ারম্যানও তিনি। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু একই ব্যক্তি যেহেতু বোঝাচ্ছে, তার প্রোনাউন হবে সিঙ্গুলার। যেমন দেখুন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান হ্যাজ টেকেন দেয়ার সিট। তো এই বাক্যটাকে যদি আমরা প্রোনাউনের হিসাবে দেখি তাহলে দেখব দেয়ার এখানে ভুল রেফারেন্স দেওয়া হয়েছে, কারণ দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান দুটি পদবি, চেয়ারম্যান এবং প্রিন্সিপাল একই লোক। সুতরাং এখানে দেয়ার না হয়ে কি হবে? এখানে হবে হিজ। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান হ্যাজ টেকেন হিজ সিট। তো এ ধরনের ব্যবহার কিন্তু আমাদের প্রোনাউন রেফারেন্সিংয়ের মধ্যে দেয়া থাকে। এরপরে বন্ধুরা আমরা আরও একটি মজার প্রোনাউনের ব্যবহার দেখব। আমরা জানি
কালেকটিভ নাউন সাধারণত আমরা সিঙ্গুলার হিসাবে ধরে থাকি। এ কারণেই কালেকটিভ নাউন যখন ব্যবহৃত হয় তখন তার পরিবর্তে আমাদের কোনো প্রোনাউন প্রয়োজন হলে আমরা সেখানে সিঙ্গুলার প্রোনাউন ইউজ করি। কিন্তু এই কালেকটিভ নাউন যখন বিভাজিত হয়ে যায়, খণ্ড হয়ে যায়, তখন কিন্তু তার নাম হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড। কখন? কালেকটিভ নাউন যদি বিভাজিত হয়ে যায়। যেমন ধরুন একটি কমিটিতে 10 জন লোক রয়েছে, তো তারা একটি বিষয়ে মিটিংয়ে বসলো। তো সেখানে 10 জনের মধ্যে 6 জন এক পক্ষে আর 4 জন আর এক পক্ষে। তো তখন কি হলো? তাদের কমিটিটা ভাগ হয়ে গেল। তো এই ক্ষেত্রে কি হয়ে গেল? দুইটা গ্রুপ হয়ে গেল। তো এজন্য এই কালেকটিভ নাউনটা তখন হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। আর যেহেতু তারা দুই ভাগ হয়ে গেছে, সুতরাং তাদের প্রোনাউনটাও হবে বহুবচন, ভার্ব নেবে তারা বহুবচন। যেমন দেখুন কালেকটিভ নাউন হিসেবে যদি আমরা এর ব্যবহার করি, তাহলে উদাহরণটা কি হয়? দ্য কমিটি is unanimous in their decision। তো এখানে দ্য কমিটি ইজ ইউনানিমাস ইন দেয়ার ডিসিশন, কমিটি তাদের সিদ্ধান্তে একমত। তো এখানে কমিটি তাদের সিদ্ধান্তে যেহেতু একমত, অর্থাৎ কমিটি বিভাজিত হয়নি, সুতরাং ভার্ব হয়েছে ইজ। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু প্রোনাউন রেফারেন্সটা কিন্তু ভুল হয়েছে, এখানে দেওয়া হয়েছে দেয়ার। তো এখানে দেয়ার হবে না, এখানে হবে ইটস, কারণ কমিটি এখানে কালেকটিভ নাউন হিসেবেই ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি বন্ধুরা আমরা যদি লিখি দ্য কমিটি আর ডিভাইডেড ইন ইটস ডিসিশন, তখন আমরা দেখব দ্য কমিটি আর ডিভাইডেড, কমিটি ভাগ হয়ে গেছে তাদের সিদ্ধান্তে। তো এখানে আমরা কিন্তু ইটস ব্যবহার করেছি, এই ইটসটা এখন এখানে ভুল রেফারেন্স হয়েছে। সুতরাং এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? যেহেতু সে বহুবচন নাউন অফ মাল্টিটিউড হয়ে গেছে, সে কারণে এখানে আমরা কি নেব? দেয়ার নেব। তো বন্ধুরা কালেকটিভ নাউন এবং নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে কি প্রোনাউন ব্যবহৃত হয় সেটা আমরা জেনে ফেলেছি, এবং এটার ব্যবহার অবশ্যই আমরা আমাদের এক্সামে পেয়েও যেতে পারি। সুতরাং এ বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপরে বন্ধু আমরা যদি খেয়াল করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সাধারণভাবে আমরা 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। যেমন দিস, এটার প্লুরাল হচ্ছে দিজ, দ্যাট, এটার প্লুরাল হচ্ছে দোজ। তো বন্ধুরা আমাদের সর্বোচ্চ প্রোনাউন রেফারেন্সিংয়ের মধ্যে এই দুটি প্রোনাউনকে বেশিরভাগ আমরা পেয়ে থাকি। যেমন দেখুন আমরা যখনই সিঙ্গুলার হিসাবে কাছের জিনিসকে ইন্ডিকেট করতে চাই তখন আমরা ইউজ করি দিস, কিন্তু আমরা যদি কাছের একের অধিক জিনিসকে ইন্ডিকেট করতে চাই তখন আমরা ইউজ করি দিজ। আর যখন আমরা দূরের একটা জিনিসকে নির্দেশ করি তখন আমরা ব্যবহার করি দ্যাট।
আর যখন আমরা দূরের একের অধিক জিনিসকে নির্দেশ করি তখন আমরা ব্যবহার করি দোজ। যেমন দেখুন, আমরা যদি উদাহরণের মাধ্যমে দেখি, I have 3 books. আমার 3টি বই রয়েছে। These books are very nice. তো বন্ধুরা, এখানে I have 3 books, আমার 3টি বই রয়েছে। These books are very nice, এই বইগুলো খুব সুন্দর। তো এখানে আমি এই দিস কিন্তু এখন প্রোনাউনের ভুল রেফারেন্স করেছি, কারণ আমি এখানে বলেছি 3 বুকস। কয়টা বই? 3টা বই। যেহেতু 3টা বই, সুতরাং এখন আর এই দিস সিঙ্গুলার দিস ইউজ করলে এখানে ভুল হবে। এখানে আমার ব্যবহার করতে হবে দিস বুকস। সুতরাং দিস এবং দিস এর ব্যবহার আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় আমাদের কমন আসতে পারে। এরপরে বন্ধুরা, আমরা যদি দোষের ব্যবহার দেখি, যেমন একটা লোক ইংরেজি শেখার খুব শখ ছিল, সে একজন শিক্ষকের কাছে গিয়ে মাত্র 3টা শব্দ শিখেছিল, ইয়েস, নো, ভেরি গুড, কিন্তু তিনি আবার এর অর্থ জানতেন না। তো এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, সেই ঘটনা। তো দেখেন, দ্য ম্যান লার্নড only 3 English words: yes, no and very good. yes, no, very good, এই 3টে শব্দই তিনি শিখেছিলেন, কিন্তু তিনি এর অর্থ জানতেন না। বাট হি ডিড নট নো ইটস মিনিং। তো বন্ধুরা, এখানে ইটস ব্যবহার করা হয়েছে। তো এখানে লোকটি মাত্র 3টি ইংরেজি ওয়ার্ড শিক্ষা করেছিল। তো তিনি এই 3টি ওয়ার্ড শিখেছিলেন ঠিকই, কিন্তু তিনি এর অর্থ জানতেন না। তো এখন এই ইটস বলতে একটা সিঙ্গুলারকে নির্দেশ করে, কিন্তু আমাদের দেখতে হবে আমরা এখানে কয়টি বস্তু ব্যবহার করি, কয়টি শব্দ? 3 ওয়ার্ডস: ইয়েস, নো, ভেরি গুড। সুতরাং এখানে ইটস না হয়ে ডিড নট নো did not know those words meaning। আর সেন্টেন্সটা আমাদের একটু he did not know the meaning of it, the meaning of it। তো এই ইটটাকে যদি আমরা ধরি, তো ইটটা হবে মিনিং অফ দোজ ওয়ার্ডস। দোজ ওয়ার্ডস। এখন কিন্তু এই দোজ আমাদের সঠিক প্রোনাউন রেফারেন্স হয়েছে, কারণ ইয়েস, নো, ভেরি গুড 3টি ওয়ার্ড। সুতরাং একের অধিক কাছের জিনিস নির্দেশ করতে দিস ব্যবহার করব, এবং দূরের নির্দেশ করতে একের অধিক হলে আমরা দোজ ইউজ করব। এরপরে আমরা দেখব আমরা ব্যক্তির ক্ষেত্রে আমরা যদি কোনো পার্সন ইন্ডিকেট করি, তাহলে তাদের পরিবর্তে আমরা হু ব্যবহার করি।
হুজ ব্যবহার করি, হুম ব্যবহার করি। আর আমরা যদি কোনো থিং অর্থাৎ কোনো বস্তুকে নির্দেশ করি তাদের পরিবর্তে আমরা হুইজ বা দ্যাট ব্যবহার করি। তো আমরা খেয়াল করি রহিম ইজ আ বয় হু গোজ টু স্কুল এভরিডে। তো এই বাক্যে আমরা হু ব্যবহার করেছি। কেন করেছি? কারণ রহিম হচ্ছে একটা পার্সন। তো এই বাক্যে যদি কেউ আমরা হু না লিখে যদি আমরা হুইস লিখতাম তাহলে অবশ্যই এটা ভুল হতো। তো এ কারণেই আমরা এখানে হুইস না লিখে আমরা কি লিখব? হু লিখব। এখন কথা হচ্ছে আমরা কি হু লিখব নাকি হুজ লিখব নাকি হুম লিখব? তো এখানে বন্ধুরা খেয়াল রাখতে হবে আমার এই যে রিলেটিভ প্রোনাউনের জায়গাটিতে এর পরের অংশটায় দেখতে হবে আমার এখানে কিন্তু ভার্ব রয়েছে। তো এই ভার্ব যখন থাকবে তখন বুঝতে হবে এখানে আমাদের সাবজেক্টিভ ফর্ম হবে। তো হু হুজ হুমের হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সুতরাং এখানে আমার হু ব্যবহার করতে হবে। এখানে হুম বা হুজ ব্যবহার করলে অবশ্যই সেটা ভুল হবে। তবে যদি এখানে ভার্ব না থেকে কোনো নাউন থাকে তখন আমরা অর্থ অনুযায়ী হুম বা হুজ ব্যবহার করব। তো দেখেন আমরা রহিম যেহেতু ব্যক্তি সুতরাং তার পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি। তো এখন আমরা যদি একটা বস্তু দিয়ে উদাহরণ দেখি, I have a computer. Who is very smart. I have a computer who is very smart. তো আমরা বন্ধুরা এখানে কিন্তু কম্পিউটার অবশ্যই এটা একটা বস্তু, সেখানে আমরা কিন্তু হু ব্যবহার করতে পারি না। এখানে আমরা কি ব্যবহার করব? হুইজ অথবা দ্যাট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে কোন ধরনের প্রোনাউন ইউজ করব সেটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন দেখব ব্যক্তি এবং বস্তু উভয়টি যদি একই বাক্যের মধ্যে থাকে তখন তার পরিবর্তে আমরা কি প্রোনাউন নেব, সেই ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব নাকি হুইজ ব্যবহার করব, সেখানে কি সিদ্ধান্ত নেব সেটা আমরা এখন দেখি। মেন অ্যান্ড materials dash were affected by the flood were taken to a safer প্লেস। তো এই বাক্যটিতে মেন অ্যান্ড ম্যাটেরিয়ালস মানুষ এবং জিনিসপত্র যেগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে আমি যদি হু ব্যবহার করি তাহলে শুধুমাত্র মেনকে বোঝায়, আবার আমি এখানে যদি হুইজ ব্যবহার করি তাহলে শুধু ম্যাটেরিয়ালসকে বোঝায়। আর যদি হু এবং হুইজ দুটোকে ইউজ করি সেরকম সুযোগ তো নেই, আমাদের ব্যবহার করতে হবে একটিকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব?
হু বা হুইচ কাউকেই আমরা নেব না, আমরা নেব দ্যাট। সুতরাং কোনো সেন্টেন্সে আমরা যদি বস্তুবাচক এবং ব্যক্তিবাচক উভয় নাউন পাই, তার পরিবর্তে প্রোনাউন হিসাবে আমরা দ্যাট ইউজ করব। এরপরে বন্ধুরা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার প্রোনাউন রেফারেন্সিংয়ের মধ্যে খুবই একটি মজার বিষয়। তো রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি সেলফ বা সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন দেখলেই বোঝা যাবে যে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের ইউজ প্রয়োজন। তারপরেও কয়েকটি ভার্ব রয়েছে যারা সবসময় তাদের পরে যদি কোনো প্রোনাউন নেয় তাহলে তারা অবশ্যই রিফ্লেক্সিভ ফর্মটা নিয়ে থাকে। যেমন বন্ধুরা অ্যাভেল, অ্যাবসেন্ট, ব্রাইট ইত্যাদি। এই ভার্বগুলোর পরে সবসময় একটা পার্সনের রিফ্লেক্সিভ ফর্ম বসবে, একটা প্রোনাউনের রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, উই শুড অ্যাভেল ourselves of the opportunity. We should avail ourselves of the opportunity, অর্থাৎ আমাদের সুযোগটি নেওয়া উচিত। তো এখানে বন্ধুরা অ্যাভেল ভার্বটার পরে অবশ্যই যে প্রোনাউনটা আসবে সে অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে এবং তারপরে অবশ্যই একটি প্রিপোজিশন থাকবে। তো অ্যাবসেন্টের পর ফরম থাকে, প্রাইডের পরে ওয়ান থাকে, অ্যাভেলের পরে অফ থাকে। তো আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা এই তিনটি ভার্ব পাবো তখন এর পরে যে প্রোনাউনটা আসবে অবশ্যই সে রিফ্লেক্সিভ ফর্মে আসবে। তো এছাড়াও আমরা বিভিন্ন সেন্টেন্স জানি, যেমন হি কিল্ড হিমসেলফ, আই হেট মাইসেলফ, আই মাইসেলফ হেট দ্য করাপ্টেড পারসন। তো সেটা আবার এমফ্যাটিক প্রোনাউনের দিকে চলে যায়। যাই হোক, তো আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোন জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার করতে হবে। তো এরপরে বন্ধুরা আমরা যদি রিসিপ্রোকাল প্রোনাউনের দিকে খেয়াল করি, রিসিপ্রোকাল প্রোনাউন দুটি মাত্র রিসিপ্রোকাল প্রোনাউন রয়েছে। রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। এটা দ্বারা পারস্পরিকতা বোঝায়। যেমন রফিক এবং শফিক একে অপরকে ভালোবাসে, বাংলাদেশি মানুষ একে অপরকে শ্রদ্ধা করে। তো এই ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল লাভ, মিউচুয়াল রিলেশন এগুলো বোঝাতে আমরা ইচ আদার, ওয়ান অ্যানাদার এই প্রোনাউন দুটি ব্যবহার করে থাকি। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার আমরা কোন ক্ষেত্রে কাকে ব্যবহার করব। তো স্বাভাবিকভাবে ইচ আদার দ্বারা দুইজনকে বোঝায় আর ওয়ান অ্যানাদার দ্বারা অনেককে বোঝায়। কিন্তু বর্তমান আধুনিক ইংরেজিতে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের তেমন কোনো পার্থক্য ধরা হয় না। তবে বর্তমানে ইচ আদার দ্বারা অধিক ব্যক্তির মধ্যে বোঝানো হয়ে থাকে। যেমন বাংলাদেশি পিপল লাভ ইচ আদার, বাংলাদেশি পিপল লাভ ইচ আদার। আর আমি যদি বলি দুইজনের মধ্যে, যেমন রফিক অ্যান্ড শফিক লাভ ওয়ান অ্যানাদার। যেমন আমরা এক্সাম্পলের মধ্যে দেখি, বাংলাদেশি পিপল
লাভ ইচ আদার। বাংলাদেশি মানুষ একে অপরকে ভালোবাসে, তো এখানে বহুবচনের ক্ষেত্রে ইচ আদার আমরা ব্যবহার করেছি। আর আমি যদি লিখি রূপা অ্যান্ড রুনা লাভ ওয়ান অ্যানাদার। তো বন্ধুরা, রিসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ইচ আদার দ্বারা একের অধিক ব্যক্তির পারস্পরিকতা বোঝায়, আর ওয়ান অ্যানাদার দ্বারা দুইজনের মধ্যে পারস্পরিকতা বোঝায়। তো এরপরে বন্ধুরা আমরা দেখব অনেকগুলো প্রোনাউন রয়েছে, যেমন দেখুন এভরিবডি, সামবডি, নোবডি, সামওয়ান, এভরিওয়ান, নান, তারপরে এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামথিং, এনিবডি, এনিথিং, এনিবডি, এনিওয়ান। তো এই যে প্রোনাউনগুলো, এরা কিন্তু সবাই তাদের প্রোনাউন হিসেবে প্লুরাল প্রোনাউন গ্রহণ করে থাকে। যেমন এভরিবডি শুড ডু দেয়ার ডিউটি। এভরিবডি যেহেতু আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, সুতরাং এর প্রোনাউনও আমাদের অবশ্যই প্লুরাল নিতে হবে, কারণ এভরিবডি যেহেতু আমরা প্লুরাল হিসাবে ধরি, সুতরাং তার পরিবর্তে আমরা প্রোনাউনটাকেও প্লুরাল হিসাবে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্লাসটি যদি তোমরা ভালো করে নোট করে রেখে থাকো, তাহলে এটি তোমাদের খুবই উপকারে আসবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। এবং আমার সরওয়ার্স ইংলিশ অ্যাডভেঞ্চার ইংলিশ অ্যাডভেঞ্চার নামে আমার যে চ্যানেলটি রয়েছে, সেটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সহজ হবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।